তো মোটামুটি আজকে ইস্টবেঙ্গল জনতা আজকে ইস্টবেঙ্গলের খেলা দেখে কিন্তু সত্যি হতাশ। অনেকে তো এটাই বিশ্বাস করতে পারছে না যে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচটা 2-1 গোলে হেরে গেছে জামশেদপুরের কাছে। আমি যদি বলি যে এই স্কোর লাইনটা আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। আমি কিন্তু লাস্ট যে ম্যাচটা ইস্টবেঙ্গলের ছিল এগেনস্ট দিল্লি, সেই ম্যাচের পোস্ট ম্যাচ স্টকে, ইভেন এই জামশেদপুরের সাথে ম্যাচের প্রি ম্যাচ স্টকের যে ভিডিও দুটো বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কোথাও ইস্টবেঙ্গল ডিফেন্স যেইভাবে ফাম্বেলটা করছে, এই ফাম্বেল যদি বড় কোনো টিমের এগেনস্টে বা ইনফর্ম টিমের এগেনস্টে যদি হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল খুব চাপের মুখে পড়বে। সেটা নর্থ ইস্ট আর দিল্লির এগেনস্টে না পড়লেও জামশেদপুরের এগেনস্টে কিন্তু পড়বে। আর ঠিক আজকে কিন্তু সেটাই হয়েছে। তখন কিন্তু অনেকে মোটামুটি কটু কমেন্ট করেছিল যে এত নেগেটিভিটি কেন, এত কিন্তু কেন। এটা আমার কাজ, যেই টিমই ভালো খেলুক না কেন তার পজিটিভ জিনিস নিয়েও যখন কথা বলবো তার নেগেটিভ জিনিস নিয়েও কিন্তু কথা বলতে হয়। আমি তো কোনো টিমের জার্সি পরে ভিডিও করি না যে পার্টিকুলার তার পজিটিভ পয়েন্টগুলো নিয়েই কথা বলবো, তার নেগেটিভ পয়েন্টগুলো নিয়েও কথা বলবো। অনেকে সেদিনকে কটূক্তি করেছিল, কিন্তু আজকে সেটা ফলস্বরূপ কিন্তু তারা বুঝতে পারছে যে সত্যি সেদিনকার যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো আজকে কিন্তু খাটছে। ইস্টবেঙ্গল কিন্তু আজকে টোটাল 10 জনে খেলেছে। হ্যাঁ, এখন তোমরা বলবে যে তাহলে লাল কার্ডটা কে দেখলো? ইস্টবেঙ্গল তো কোনো লাল কার্ড দেখেনি, 10 জনে তাহলে কি করে খেলছে? সব জিনিস নিয়ে বলছি। প্লাস আমি কিন্তু এটাও বলেছিলাম যে কোথাও এক্স প্লেয়ার, ইস্ট বেঙ্গলের এক্স প্লেয়ার যারা ছিল, রাফায়েল মেসি বাউলি, মাদি তালাল আর কোথাও মার্ক জোথান পুইয়া, আজকে যেই গেম প্লেটা ইস্ট বেঙ্গলের এগেনস্টে যেটা শো করেছে, এটা কিন্তু আগেই কিন্তু আমি বলেছিলাম যে কোথাও এই এক্স প্লেয়ারগুলো যারা তাদের এক্স টিমের এগেনস্টে খেলছে তাদের কিন্তু একটা কোথাও মাইন্ডসেট এটাই থাকবে যে এক্স টিমকে পুরো গুড়িয়ে দেওয়া। আজকে কিন্তু মাদি তালাল, যাকে আমি বলেছিলাম যে একার হাতে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, আজকে কিন্তু প্রায় একার হাতেই কিন্তু মাদি তালাল ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সব কটা জিনিস নিয়ে কথা হলো, অস্কার বুঝনে কোথায় কোথায় কি কি ভুল হলো সব জিনিস নিয়ে কিন্তু কথা হলো। শুধু ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল বলা ভিডিও আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি কথা বলবো যে প্লেইং ইলেভেনটা নিয়ে। কোচ অস্কার ব্রুজন যেই প্লেইং ইলেভেনটা আজকে নামিয়েছিল, আমি যে 10 জনের কথা বলছিলাম, এবার আমি বলবো যে কোন প্লেয়ারটা গেমের মধ্যে থেকেও, প্লেইং ইলেভেনের মধ্যে থেকেও কোনো অ্যাকচুয়ালি কাজে আসেনি, উল্টে টিমের বোঝা বেড়ে গেছে। অ্যান্টন সোসবার্গ কোন পজিশনে খেলছিল আমি তো অ্যাটলিস্ট বুঝতে পারিনি। তোমরা যদি কেউ বুঝে থাকো একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে ও অ্যাকচুয়ালি কোন জায়গাটা খেলছিল। যখন খেলাটা শুরু হয়, লাইন আপ যখন শো করায়, তখন কিন্তু দেখাচ্ছে ইউসুফ এসেসারির সাথে কিন্তু ও পেয়ারে দুটো সেন্টার ফরওয়ার্ড কিন্তু আজকে ইস্ট বেঙ্গল খেলিয়েছিল। তারপরে ম্যাচ যত এগোচ্ছে তত আমরা দেখছি কখনো কখনো মানে নিচে নেমে আসছে, কখনো কখনো মাঝমাঠে খেলছে, কখনো ডিফেন্সেও নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও কোন জায়গাটা খেলছিল এটা আমি জানি না, ও নিজেও জানে নাকি বা কোচ কি বলে ওকে নামিয়েছিল। আর যারা খেলা দেখছিল তারা তো বুঝতেই পারেনি যে অ্যাকচুয়ালি ও কোন রোলে খেলছে। এই জায়গাটাই কিন্তু সব থেকে বড় মাইনাস পয়েন্ট হয়ে গেল। কোথাও আমার 4টে বিদেশি খেলাতে হবে, এই মনোভাব নিয়ে যদি হয় তাহলে তো কিছু করার থাকে না সেই জায়গাতে, না। নেক্সট যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লালচুন নুঙ্গা। মোহাম্মদ রাকিব যদি পুরো ম্যাচ ফিট থাকতো তাহলে কেন মোহাম্মদ রাকিবকে রাইট ব্যাকে শুরু করানো হলো না? লালচুন নুঙ্গাকে তাহলে তার টিপিক্যাল সেন্টার ব্যাক পজিশনে দিয়ে দেওয়া হলো না কেন? তার অ্যাকচুয়ালি যেটা তার পজিশন, কেন বারবার জিকসান সিংকে সেন্টার ব্যাকে খেলানো হচ্ছে? আজকে ফলস্বরূপ কিন্তু সেই জিনিসটাই কিন্তু হলো, কোথাও ডিফেন্সিভ ল্যাব। লালচুন নুঙ্গা কিন্তু কার্ড দেখে নিল 24 মিনিটের মাথায় রাইট ব্যাকে খেলে, তাকে কিন্তু অলরেডি সাবস্টিটিউটও করে নেওয়া হলো। তার জায়গায় কিন্তু সেই মোহাম্মদ রাকিব 24 নম্বর মিনিটে কিন্তু মাঠে চলে আসলো। তাহলে এই জিনিসটা কিন্তু দরকারই পড়তো না যদি লালচুন নুঙ্গাকে সেন্টার ব্যাকে খেলানো হতো আর রাকিবকে শুরু থেকে যদি ইউজ করতে হতো, তাহলে কিন্তু এই ফোর্স চেঞ্জেসটা দরকার ছিল না। তাহলে জিকসান সিং কেন সেন্টার ব্যাক পজিশনে খেলানো হচ্ছে, আর কেন জিকসানকে কেন মোহাম্মদ রাশিদের সাথে ডবল পেয়ারে খেলানো হচ্ছে না ডিফেন্সিভ মিডিও জোনে? এই জায়গাটা সব থেকে বড় কোশ্চেন কিন্তু থাকবে। তারপর মৃগুয়েল অ্যাটাকিং মিডফিল্ডের জায়গায় না খেলে ওকে কিন্তু একদম মাঝমাঠে নিয়ে চলে এসেছে। ওর কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড নিতে সমস্যা হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, ওয়ার্কলোড নেয় যথেষ্ট ভালোভাবে, কিন্তু প্রেশার করে গেছে। মৃগুয়েল, এডমুন্ড রাল্লিডিকা, বিপিন সিং আর হচ্ছে ইউসুফ এসেসারি যদি আজকে না থাকতো, সাথে প্রাপসুখান গিল যদি আজকে না থাকতো, গোলের ডিফারেন্সটা কিন্তু অনেকটাই বাড়তে পারতো। আজকে জামশেদপুর কিন্তু অনায়াসে 4টে গোল দিয়ে দিতে পারতো যদি এই প্লেয়ারগুলো যদি না থাকতো। আজকে মিগুয়েল
এডমুন্ড, বিপিন আর হচ্ছে ইউসুফ এজাজারি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু জামশেদপুরের ডিফেন্সে কিন্তু প্রায় প্রেসটা কিন্তু প্রায় করেই গেছে। আর জামশেদপুর যেসব চান্সগুলো নিয়েছে, যেসব শটগুলো নিয়েছে, প্রভসুকান সিং গিল যদি গোলের মধ্যে না থাকতো তাহলে কিন্তু মোটামুটি আরো 2 কি 3টে গোল হয়ে যেতে পারতোই আজকে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো, যেটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, আমি কিন্তু আগেও বলেছিলাম, প্রি ম্যাচ টকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের এগেনস্টে এই সব প্লেয়ার যারা অলরেডি ছেড়ে চলে গেছে, সেটা আমাদের রিসেন্ট পাস্টে যাওয়া ড্যানিয়েল চুমুচুকু হতে পারে, সেটা হাভিয়ার সিভিরিও টোরো হতে পারে, বোরা হেরেরা হতে পারে। ইস্ট বেঙ্গল ছেড়ে যাওয়ার পরে ইস্ট বেঙ্গল টিমের এগেনস্টে যখন এটা খেলতে নেমেছিল, তারা কিন্তু মোটামুটি একদম ধুলিস্যাৎ করে দিয়ে বেরিয়ে গেছিল এই টিমটাকে। আজকে কিন্তু মাদি তালালও কিন্তু সেম জিনিসটা করে গেল। শুরুর দিকে যখন 5 নম্বর মিনিটের মাথায় মেসি বাউলি কিন্তু গোলটা করে, সেটা কিন্তু অফসাইড হয়ে যায়, সেই অ্যাসিস্টটাও কিন্তু মার্কস জোথান করেছিল। আর কিন্তু বলটা জালে জড়িয়েছিল কিন্তু মেসি বাউলি। আজকে মেসি বাউলিও কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু কন্টিনিউয়াসলি প্রেশারটা রেখে গেছে। গোল করতে পারেনি সেটা অন্য জিনিস, কিন্তু প্রেশারটা কিন্তু রেখে গেছে। কোথাও ইস্ট বেঙ্গল ডিফেন্সের মধ্যে যে ক্রমাগত প্রেশার, দুটো উইং দিয়ে, আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে কোথাও দুটো উইং এর কাছে এত পরিমাণে যে স্পিড রয়েছে, এই স্পিডে কিন্তু বিট করতে পারে। লালচুন লুঙ্গা বিট হয়েছে, জয় গুপ্তা বিট হয়েছে। আমি ফুটেজগুলো একটা করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে কোথায় বিটগুলো হচ্ছে, কোথায় শটগুলো নিতে পারছে। মাঝমাঠ, যখনই মাঝমাঠের কাছে বল আসছে, মাঝমাঠ কন্ট্রোল তো আজকে ইস্ট বেঙ্গলের ছিলই না। সাউল ক্রেসপো যদি মাঝমাঠে না থাকে, আমরা তাহলে বুঝতে পারছি যে মাঝমাঠের হালটা কি হতে পারে। একমাত্র যদি সাউল ক্রেসপো যদি না থাকে, অনেকে বলছে না যে খুব ভালো ডিসপ্লেসমেন্ট আছে, খুব ভালো রিপ্লেসমেন্ট আছে। রিপ্লেসমেন্ট যারা আছে তাদেরকেও কিন্তু প্রি সিজনে কিন্তু বা ম্যাচগুলো যখন হচ্ছিল এর আগে, আইএসএল এর আগে, সেখানে কিন্তু টেস্ট করে নেওয়াটা উচিত ছিল। আজকে কিন্তু সেই ফলস্বরূপটা পাওয়া যায়। সাউল ক্রেসপো যদি মাঝমাঠে না থাকে, তাহলে কত বড় ট্রাভেল ইস্ট বেঙ্গল ফেস করতে পারে। সাউল ক্রেসপো না থাকায় মোহাম্মদ রাশিদ পুরোপুরিভাবে ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি জানি না কেন এই সমস্যাটা হচ্ছে, যা ওর সাথে তার পার্টনারশিপটা খুব ভালো মতন কিন্তু হয়ে গেছিল, সেখানে সাউল ক্রেসপোর অ্যাবসেন্সটা এমনভাবে মানে শো হচ্ছে যে মোহাম্মদ রাশিদেরও কিছু করার এখানে আর হচ্ছে না। আর হচ্ছে মাধি তালাল, মানে যে কটা ফ্রি কিক নিয়েছে, মোটামুটি কেউ এটা মানে বলতে বাধ্য হবে কিন্তু যে প্রত্যেকটা ফ্রি কিকে কিন্তু অনেকে একটু বুক ধরে বসেছিল যে এই বুঝি গোল হয়ে গেল, এই বুঝি গোল হয়ে গেল। ক্রসগুলো যেগুলো দিয়েছে প্লাস কর্নারগুলো যেগুলো নিয়েছে, প্রত্যেকটা কিন্তু ডেঞ্জারাস কিন্তু ক্রস আর সেট পিসগুলো কিন্তু নিয়েছে মাধি তালাল। সেখানে লুপিং বল বলো বা কার্লিং বলো, সবকিছু দিক থেকে, পাসিং এর দিক থেকে সবকিছু, লেগস যে 2 নম্বর গোলটা যেটা করেছে তাচিগাওয়া, সেই তাকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাইনাসটা করেছিল সেই মাধি তালালের অ্যাসিস্ট কিন্তু ছিল সেটা। আজকে কিন্তু খেলে দেখিয়ে দিল যে আমার জাতটা কি, মাধি তালাল কোন লেভেলের প্লেয়ার, সেটা কিন্তু আজকে ইস্ট বেঙ্গলকে দেখিয়ে দিল। প্লাস মার্কস জোথান পুইয়া, যখন এডমুন্ড রাল্লেডিকা ছিল, এডমুন্ড রাল্লেডিকা যখন ডান দিক থেকে ক্রমাগত প্রেশার করে যাচ্ছিল, মার্কস জোথান কিন্তু পুরো ওদের ডিফেন্স জোনেই কিন্তু ছিল। এডমুন্ডকে যখন তুলে নেওয়া হলো, একটা নন্দা কুমারের মতন প্লেয়ারকে যখন মার্কস জোথান পেয়ে গেল, মার্কস জোথান কিন্তু খুব সুন্দর ওভারল্যাপে উঠে যাচ্ছিল। মার্কস জোথানও কিন্তু দেখিয়ে দিল যে সে কিরকম লেভেলের খেলতে পারে বা সে কিরকম লেভেলের প্লেয়ার নেক্সট দিনে হয়ে উঠতে পারে। আর সব থেকে বড় যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা কিন্তু হচ্ছে কোচ ওয়েন কোয়েল, যাকে অলরেডি ম্যাজিশিয়ান বলা হয়। জামশেদপুরকে একবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন করে দিয়েছে, আর এই সিজনের যে স্টার্টটা করেছে অনবদ্য জামশেদপুর, 3টে ম্যাচে 3টে জয়, অসাধারণ কিন্তু জামশেদপুর আজকে যে মাইন্ডসেটটা দেখিয়েছে, সেটা কিন্তু মানে সত্যি কুডোস টু দ্য ম্যাজিশিয়ান ওয়েন কোয়েল। এত সুন্দর ম্যাচটা, আমি আজকে জিতে ফিরবো, ম্যাচটা সত্যিই জিতে ছাড়বো, এরকম একটা মেন্টালিটি কোথাও একটা জায়গাও কিন্তু ছাড়া যাবে না। স্টিফেন এজে, হোয়াট আ প্লেয়ার, সিরিয়াসলি হোয়াট আ প্লেয়ার। যতটা ডিফেন্স করে গেছে, ইউসুফ এজেজারিকে কিন্তু প্রায় ধরে রেখেছিল। যতক্ষণ ইউসুফ এজেজারি ছিল ততক্ষণ কিন্তু স্টিফেন এজে প্রচন্ড পরিমাণে কিন্তু চাপের মধ্যে ছিল। ও উঠে গেছে, ওভারল্যাপে উঠে গেছে, ক্রস থেকে কিন্তু মানে তোমার কর্নার থেকে কিন্তু গোলও করেছে। সেই স্টিফেন এজেকে কে মার্কিং করছে না? মোহাম্মদ রাকিব, যার হাইট মোটামুটি 5 ফুট 6 ইঞ্চি কি 7 ইঞ্চি, তাও বেশি বলে ফেললাম। সেই প্লেয়ার নাকি স্টিফেন এজে, যে মোটামুটি 6 ফুটের উপরে, তাকে নাকি মার্কিং করছে। পুয়ার ম্যান মার্কিং বাই ডিফেন্স। তারপর জিকসন সিং নিজের জায়গা তো বুঝতেই পারছিল না। সেকেন্ড যে গোলটা হয়েছে, সেই গোলের পিছনে সব থেকে বড় ফাম্বেলটা যেটা থাকবে, সেটা কিন্তু জিকসানের থাকবে। জিকসান কিন্তু দাঁড়িয়ে ছিল, জিকসানের সামনে থেকে মাধি তালাল পাস দিয়ে গেছে, তাচিকাওয়া কিন্তু খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করে দিয়ে গেছে, জিকসান শুধুমাত্র দাঁড়িয়ে ছিল। আর সেখানে প্রভসুকান গিলেরও কিছু করার থাকে না, কারণ এত সুন্দর বলটা কার্ল হয়েছে, এমন সুন্দরভাবে প্লেসমেন্টটা হয়েছে,
এটা পৃথিবীর যে কোনো বড় বড় গোলকিপার এসেও কিচ্ছু করতে পারবে না ওই জায়গাটাতে, এত সুন্দর। তো কুডোস টু জামশেদপুর টিম, কুডোস টু দ্য জামশেদপুর ম্যানেজমেন্ট অ্যান্ড কোচ অলসো, যে এত সুন্দর মাইন্ডসেটে ইস্ট বেঙ্গলের মতন এই সুপিরিয়ার টিমকে আটকে দিল। ইস্ট বেঙ্গলের তো অবশ্যই ভুল রয়েছে, আমি কোথাও বলবো ইস্ট বেঙ্গল কিন্তু নিজে থেকে নিজে জেচে পড়ে কিন্তু নিজের পকেটের ম্যাচটা কিন্তু গিভঅ্যাওয়ে করে দিল জামশেদপুরকে, নিজের কিছু কিছু ভুলের জন্য, অস্কার বুজোর কিছু কিছু ট্যাকটিক্যাল মিস্টেকের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচটা কিন্তু আজকে গিভঅ্যাওয়ে করে দিল জামশেদপুরকে। ঠিক যেই জিনিসগুলো নিয়ে ভয় ছিল, আমি আগের ভিডিওতেও কথা বলেছিলাম, ঠিক সেই জিনিসগুলোই কিন্তু আজকে ঘটলো। আর সেখান থেকেই কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গল ম্যাচটাকে লুজ করে দিয়ে বেরিয়ে গেল। কোথাও আমি এটাও বলবো যে কোথাও একের যে স্কোর লাইনটাও ছিল 60 মিনিটের পর, সেই স্কোর লাইনটাও যদি ধরে রাখতে পারতো তাহলে একটা ম্যাচ থেকে 1 পয়েন্ট নট আ ব্যাড রেজাল্ট। ইস্ট বেঙ্গল যেরকম খেলেছে আজকে, সেখান থেকে 1 পয়েন্ট আসাটাও কিন্তু ইস্ট বেঙ্গলের দরকার ছিল, যে কোথাও অল আউট যাবা একদম শেষে গিয়ে, না আমাদের উইনটাই লাগবে। যখন তোমার ডিফেন্স একদম পুরো ভেঙে গেছে, তখন তুমি চিন্তা করছো যে না আমার 3 পয়েন্টই লাগবে। অবভিয়াসলি সেই 3 পয়েন্টের আশায় 1 পয়েন্টও আমি হারিয়ে ফেললাম। 86 কি 87 নম্বর মিনিটে কিন্তু আমি লিডটা যেটা আমি নিয়েছিলাম ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে কিন্তু 2-1 গোলে আমি হেরে বসে গেলাম ম্যাচটাতে। তো এই হচ্ছে পুরো ম্যাচের বিষয়। তো যাই হোক, এখান থেকে কিন্তু অস্কার বুজোর অনেক কিছু শিখতে হবে। এটা ট্রাঙ্কেটেড সিজন, একটা ম্যাচ হেরে যাওয়া মানে কত যে পিছনে চলে গেল সেটা আইডিয়ার বাইরে। কালকে মোহনবাগানের ম্যাচ, মোহনবাগান হয়তো ইজিলি ম্যাচটা জিতে যাবে মোহামেডানের এগেস্টে, যদি কোনো রকম বড় অঘটন না ঘটে তো মোহনবাগান জিতে যাবে। মোহনবাগান জিতলে কিন্তু ইস্ট বেঙ্গল আবার স্লিপ করে 4 নম্বরে চলে আসবে। তো একটা ম্যাচ হারা, এই যে 3টে পয়েন্টের যে গ্যাপ, 3টে পয়েন্টের গ্যাপটাকে ফিল করতে গেলে কিন্তু অনেকটা কিন্তু কাঠখড় পোড়াতে হবে। তখন উপরের যে টিমগুলো রয়েছে, জামশেদপুর বলো, এফসি গোয়া বলো, মোহনবাগান কালকে ম্যাচ জিতলে মোহনবাগান বলো, এদের কিন্তু পয়েন্ট লুজ করতে হবে, তবে গিয়ে আবার ইস্ট বেঙ্গল সেই 1 নম্বর পজিশনে যেতে পারবে। তাও আবার নেক্সট ম্যাচটা কার সাথে? এফসি গোয়ার সাথে, মার্চের 5 তারিখ। সেই ম্যাচেও কিন্তু কেভিন সিভিলে থাকবে না। নাওরেম মহেশের কোনো কথা এখনো পর্যন্ত নেই। কিছুটা গেম ফিট থাকলেও কিন্তু নাওরেম মহেশ কিন্তু আজকে আমরা দেখতে পারলাম না। আমি জানি না কেন নন্দা শেখারকে বারবার কোচ ইউজ করে যাচ্ছে। জেরি কোথায়? জেরি তো অলরেডি 1 মাসের বেশি হয়ে গেল যে প্রি সিজন করছে, তাহলে জেরিকে কেন এখনো পর্যন্ত ইউজ করছে না? আই ডোন্ট নো, আমি জানিও না, এটা কোচ ভালো বুঝবে আমার থেকে। যাই হোক, আমি বলবো কমপ্লিটলি দ্য ট্যাকটিক্যাল ফেলিওর বাই অস্কার ব্রুজো। আজকে পুরো মাত্র ট্যাকটিক্যাল মিস্টেকের জন্য কিন্তু ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল হেরে বসলো। যাই হোক, পরের ম্যাচ থেকে কিন্তু এই জিনিসগুলো আর করা যাবে না, কারণ এরপরে যত এরকম ম্যাচের পয়েন্ট লুজ করতে থাকবে ইস্ট বেঙ্গল কিন্তু পিছনে সরতে থাকবে। চ্যাম্পিয়নশিপ তো ভুলেই যাও, সেই হয়তো 4-5 কি 6 নম্বর 7 নম্বর 8 নম্বর পজিশনে কিন্তু শেষ করতে হবে। যদি কারোর মাইন্ডসেট যদি এটা থেকে থাকে যে আমার 3-4 নম্বরে শেষ করলে হবে, 2 নম্বরে শেষ করলে হবে, আমার চ্যাম্পিয়নশিপের দরকার নেই, তাহলে ইটস ওকে, যেরকম চলছে সেরকম চলতে থাকুক, অসুবিধা নেই। যদি চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে হয় তাহলে কিন্তু ডু অর ডাই প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার রাখতে হবে। ট্যাকটিক্যাল ফেলিওর হলে কিন্তু এরকম চলবে না। ডিফেন্সের স্টেবিলিটি রাখতে হবে, ডিফেন্সের কিন্তু ডিসিপ্লিন রাখতে হবে। এরকম ডিফেন্স কিন্তু আর চলবে না, মোটামুটি গুড়িয়ে ভেঙে দিয়ে চলে যাবে। তো ব্যাস, তোমরা জানাও তোমাদের ম্যাচটা কেমন লাগলো দেখে। তোমাদের যা যা মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। যার যেটা মতামত সেটা তোমরা দিতে পারো। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দাও। চ্যানেলে প্রথমবার এসে দেখলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের প্রি ম্যাচ টকের ভিডিওতে, যেটা মোহামেডান আর হচ্ছে মোহনবাগানের ম্যাচের প্রি ম্যাচ টকের ভিডিওটা আসবে। তো ততক্ষণের জন্য শুভরাত্রি। টিল দেন, টাটা।